আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর প্রভাতী অধিবাস শাখার শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কয়েকটি ক্লাস আর্থিক বিবরণী থেকে বহু নির্বাচনী গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করছি। তার এই ধারাবাহিকতায় আজকেও আমরা হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় লেনদেন অধ্যায় থেকে আমরা কিছু গাণিতিক বহু নির্বাচনী সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি আমাদের মূল ক্লাস। আর তার আগে আমি তোমাদেরকে বলবো যে ক্লাসটি দেখার আগে তোমরা খাতা কলম এবং ক্যালকুলেটর নিয়ে বসবে, কারণ যেহেতু গাণিতিক সমস্যা, অতএব তোমরা দেখার সাথে সাথে আমি যেভাবে সমস্যাগুলো সমাধান করব তোমরাও ঠিক ওই সমস্যাগুলো ক্যালকুলেটারে যাচাই করে দেখবে যে ঠিক হলো কিনা। তো চলো আমরা একটা করে উদ্দীপক পড়ি এবং যে প্রশ্নগুলো আমার বা সমস্যাগুলো আমি দিয়ে রাখছি সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। প্রথম উদ্দীপকটা দেখো আছে, জনাব সুজন 2015 সালের 1 জানুয়ারি তারিখে 60,000 টাকা নগদ, 70,000 টাকা যন্ত্রপাতি, 15,000 টাকার আসবাবপত্র এবং 50,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করে। প্রশ্ন হচ্ছে জনাব সুজনের ব্যবসায় মূলধনের পরিমাণ কত? মূলধনের পরিমাণ তোমাকে যদি বের করতে হয়, অর্থাৎ তুমি জানো যে মালিক ব্যবসা প্রতিষ্ঠানে শুরুতে যে অর্থ সম্পদ দিবে সেটাই কিন্তু মালিকানা সত্ত্ব, অর্থাৎ মালিকের মূলধন। আর এখানে আমাদের যে সমীকরণটা আছে, আমরা সমীকরণের ভিত্তিতে করতে পারি a সমান a প্লাস e। যেহেতু মূলধনের কথা বলছে, অতএব শুধুমাত্র তোমার ই এর উপর প্রভাব পড়বে। এই ঋণটা দেখো লাস্টে বলছে ঋণ নিয়ে ব্যবসা শুরু করবো, ঋণটা কিন্তু এল এর ভিতর থাকে, এল এর ভিতর। অতএব এই ইর ভিতর যে অপশনগুলো আছে সেটা নিয়ে তোমার মূলধন বের করতে হবে। তাহলে ই কে যদি আমি ভাঙি বা বর্ধিত করি তাহলে আমরা পাই সি প্লাস আর মাইনাস ই মাইনাস বি, অর্থাৎ ক্যাপিটাল রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস মাইনাস ড্রয়িংস, মূলধন আয় ব্যয় তুলনা। তাহলে দেখো এখানে বলা হইতেছে যে 60,000 টাকা নগদ, 70,000 টাকা যন্ত্রপাতি। আমি মনে ধরি যে 60,000 টাকা যন্ত্রপাতি নগদ দিল 60,000 টাকা, 70,000 টাকা দিল যন্ত্রপাতি, আর আসবাবপত্র 15,000 টাকার আসবাবপত্র। এই তিনটা জিনিস দিছে মালিক। তাহলে তিনটা দেখো, এই তিনটা জিনিস যোগ করো কত হয়? এক লক্ষ 45,000 টাকা। এই 1,45,000 টাকা হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তর। অর্থাৎ আমি কিন্তু 1 নম্বর প্রশ্নের উত্তর সমাধান করতেছি, প্রশ্নের সমাধান করছি। অর্থাৎ জনাব সুজনের ব্যবসায় মূলধনের পরিমাণ কত? তাহলে আমরা আবারও দেখি যে মালিক প্রথমত দিতেছে নগদ দিতেছে 60,000 টাকা, 70,000 টাকা দিতেছে যন্ত্রপাতি এবং 15,000 টাকা আসবাবপত্র। এই তিনটা কিন্তু মালিকের মূলধন। ঋণটা কিন্তু মালিকের মূলধন নয়, কারণ ঋণ হচ্ছে বহির্দায়। এটা বাইরে থেকে হয়, ব্যাংক থেকে যে কোনো ব্যক্তির কাছ থেকে সে ঋণ গ্রহণ করছে, অর্থাৎ ঋণটা কিন্তু মালিকের মূলধন নয়, ঋণটা আসবে না, তোমার মূলধনের ভিতর আসবে না। তাহলে আমরা মনে হয় 1 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। চলো এবার 2 নম্বরটা দেখি। 2 নম্বরে কি বলতেছে? 2 নম্বরে বলতেছে 1 জানুয়ারি 2015 তারিখে নগদ টাকার পরিমাণ কত? তাহলে আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি যে 60,000 টাকা নগদ। দেখো নগদ এখানে 60,000 টাকা আছে, বলা আছে। আর এই যে ঋণ যে নিল 50,000 টাকা ঋণ নিল, এই ঋণটা কিসের উপরে প্রভাব পড়বে? আমরা জানি একটা লেনদেন সমীকরণের দুই দিকে অর্থাৎ উভয় দিকে প্রভাব ফেলে। তো আমি ঋণ যদি নেই
তাহলে যদি দুই দিকে প্রভাব পড়ে, তাহলে প্রথমত ঋণ নিলে এর উপর প্রভাব পড়বে এবং ব্যবসায় এর উপরে প্রভাব পড়বে, অর্থাৎ নগদ টাকা বৃদ্ধি করবে। যেমন নগদ টাকা বৃদ্ধি করবে, দায়ও বৃদ্ধি করবে। তাহলে 50,000 টাকা ঋণ নিলে এর উপরে প্রভাব পড়বে এবং এর উপরে প্রভাব পড়বে, অর্থাৎ দায়ও বৃদ্ধি পাবে, সম্পদও বৃদ্ধি পাবে। তাহলে নগদ এখানে এই 50,000 টাকার ভিতর নগদ টাকাও আছে ধরে নিতে হবে। তাহলে এখানে বলছে যে নগদ টাকার পরিমাণ কত, এই ব্যাংক ঋণটাও কিন্তু নগদ টাকার মধ্যে আসবে। এক লক্ষ 10,000 টাকা। আশা করি বোঝা গেছে যে মালিকের এখানে বলতেছে যে ব্যবসায় নগদ টাকার পরিমাণ কত। তাহলে নগদ টাকা শুধু কিন্তু 60,000 টাকা নয়, 60,000 টাকার সাথে এই 50,000 টাকা নগদের মধ্যে আসবে, কারণ প্রতিটা লেনদেন কিন্তু দুই দিকে প্রভাব পড়বে। এই কারণে যেমন এই নগদ টাকা দিলে এর উপরে এবং মালিকের এর উপরে প্রভাব পড়ে, ঠিক ঋণ নিলে এর উপরে এবং এর উপরে প্রভাব পড়ে। অতএব নগদ এবং ব্যাংক ঋণ দুটোই তোমার নগদ টাকাকে বৃদ্ধি করবে। আশা করি 2 নম্বরটাও তোমরা বুঝতে পারছো। এবার নতুন আরেকটা উদ্দীপকটা আমি পড়ি। দিগন্ত ট্রেডার্সের মোট সম্পদের পরিমাণ 2,50,000 টাকা, মোট দায়ের পরিমাণ 60,000 টাকা, মোট মূলধন 1 লক্ষ টাকা, মোট উত্তোলন 10,000 টাকা, ব্যয় 1 লক্ষ টাকা এবং আয় 2 লক্ষ টাকা। এখানে বলতেছে 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে এই উদ্দীপকটা দিয়ে। 3 নম্বর প্রশ্ন বলতেছে যে দিগন্ত ট্রেডার্সের মালিকানা সত্ত্ব কত। তো মালিকানা সত্ত্বের পরিমাণ যদি আমি বের করতে চাই, তাহলে আমাকে যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, সূত্রটা তোমরা অবশ্যই জানো, যেমন সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। এই সূত্রটা ইউজ করে আমি এই 3 নম্বর প্রশ্নের আনসার করতে পারবো। তো 3 নম্বর প্রশ্ন, এখন দেখো এখানে সি অর্থাৎ সি এর মান কত দেওয়া আছে। এখানে আমরা জানি যে সি অর্থাৎ ক্যাপিটাল মানে মূলধন। তো এখানে সি এর মান দেওয়া আছে দেখো 1 লক্ষ টাকা। আমি যেহেতু বহু নির্বাচনী, এক্ষেত্রে আমি সংক্ষেপে করব, কারণ তোমাদেরও খুব দ্রুত 1 মিনিটের মধ্যে কিন্তু এর আনসারটা করতে হবে। কারণ 30টা অবজেক্টিভ তোমাকে 30 মিনিটের ভিতর শেষ করতে হবে। এই কারণে যত দ্রুত পারা যায় তুমি বেশি বর্ধিত করবা না, সময় বেশি নিবা না। আর আমিও এই কারণে সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে দ্রুত করা যায়। তো আমরা শুধু সূত্রটা দ্রুত খসড়া সূত্রটা অ্যাপ্লাই করে দ্রুত আমরা মান বসিয়ে দিয়ে আমরা বহু নির্বাচনের উত্তরগুলো খুঁজে বের করে দেব। তাহলে 1 লক্ষ টাকা মূলধন, আর এখানে দেখো তাহলে সূত্র অনুযায়ী আমার সি প্লাস আর অর্থ রেভিনিউ মানে আয় দেখো দেওয়া আছে 2 লক্ষ টাকা। তাহলে আমি আয়টা যোগ করি, 2 লক্ষ টাকা যোগ করলাম। আর বলা আছে ই মানে এক্সপেন্সেস অর্থাৎ ব্যয়, দেখো ব্যয় দেওয়া আছে 1 লক্ষ টাকা। তাহলে আমি ব্যয় 1 লক্ষ টাকা বাদ দেব। ডি দেওয়া আছে কত, ডি এর মান দেওয়া আছে 10,000 টাকা, এই 10,000 টাকাও বাদ যাবে। এখন দেখো যোগের আছে কয়টা, 2টো, তার মানে কত 3 লক্ষ। আর বিয়োগের আছে দেখো 1,10,000, দুটো বিয়োগ 1 লক্ষ এবং 10,000, 1,10,000 হচ্ছে বিয়োগে। অর্থাৎ এই 3 লক্ষ থেকে 1,10,000 বাদ দেওয়া কত থাকে, 1,90,000। এই 1,90,000 হবে তোমার দিগন্ত ট্রেডার্সের মালিকানা সত্ত্ব। কেমন? 4 নম্বর প্রশ্নে বলতেছে প্রমাণ করো a সমান l প্লাস e। তো প্রমাণ যদি করতে হয় আমাকে a সমান l প্লাস e। এখন এখান থেকে তোমার যে তথ্যগুলো নিতে হবে, যে বলছে যে a সমান l প্লাস e। তো এখানে আমার দেখো পুরো উদ্দীপকটা পড়ো, যে দিগন্ত ট্রেডার্সের মোট সম্পদের পরিমাণ কত, 2,50,000 টাকা। মোট সম্পদ অর্থাৎ এর মান দেওয়া আছে এখানে 2,50,000।
তুমি সমীকরণটা সাজাও আগে, সাজানোর পরে মান বসাও, মান বসে তোমরা সমাধান করতে করতে যাও, তোমার মিলে যাবে দেখবা। তাহলে এর মান দেওয়া আছে 2.5 লক্ষ টাকা, মোট দায়ের পরিমাণ দেওয়া আছে 60,000 টাকা, দায় অর্থাৎ এল এর মান দেওয়া আছে 60,000 টাকা। আর আমরা এখানে ই কে যদি আমি বর্ধিত করি, এই ইটাকে যদি আমি বর্ধিত করি তাহলে আমি যেটা পাই সি প্লাস আর মাইনাস ই মাইনাস টি। তার মানে আমি বড় ইটা কেটে আমি এর বর্ধিত রূপটা লিখলাম। এর বর্ধিত রূপটা লিখলে তাহলে আমার এই মানগুলো বসাই দিলে আমি দেখব পেয়ে যাব। তাহলে 60,000 এর সাথে দেখো এল এর সাথে যোগ আছে সি, তার মানে 1 লক্ষ টাকা যোগ আর 2 লক্ষ টাকা এটাও যোগ ই অর্থাৎ ব্যয় এই 1 লক্ষ টাকা কিন্তু বিয়োগ ডি উত্তোলনে 10,000 টাকাও বিয়োগ। এখন কয়টা যোগের আছে? 3টা আছে যোগের। 3টা যোগের দেখো কত? 1,60,000, তার মানে 2 লক্ষ 3,60,000 অর্থাৎ 3,60,000 আছে যোগের। বিয়োগের আছে 1,10,000, 1,10,000, 2,50,000, 3,60,000 থেকে 1,10,000 পেলে থাকে 2,50,000। দেখো দুই পাশ মিলে গেছে। তার আমাকে প্রমাণ করতে বলছে যে এ সমান এল প্লাস ই। আমি এইটাকে ভেঙে কিন্তু এই বর্ধিত রূপটা লিখে নিছি এটা মুছে দিয়ে। আমার মূল সমীকরণটা ছিল কিন্তু এ সমান এল প্লাস ই, যেটা তোমার প্রশ্নে দেওয়া আছে। জাস্ট আমি এই ইটাকে এখানে মুছে দিয়ে আমি বর্ধিত রূপটা লিখে নিছি, কারণ তথ্যগুলো উদ্দীপকের তথ্যগুলো বর্ধিত রূপ আকারে তথ্য দেওয়া আছে। এই কারণে আমি এই ইটাকে মুছে দিয়ে আমি বর্ধিত রূপটা লিখে নিছি। দেখো আমার দুই পাশ মিলে গেছে। অতএব এটা আমার, যেহেতু আমি যদি অঙ্ক হতো তাহলে আমি প্রুফ লিখতাম, কিন্তু এখানে তোমার দ্রুত করতে হবে, যেহেতু তোমার এত কিছু করার দরকার নেই। তুমি দুই পাশে মিলে দিলেই তুমি প্রমাণ করে দিবা সংক্ষেপে। তাহলে আশা করি আমরা 4 নম্বর প্রশ্নের উত্তর বুঝতে পারছি। নতুন আরেকটা উদ্দীপক দিয়ে আমরা 5 এবং 6 নম্বর প্রশ্নের উত্তর দেব। জনাব মোস্তফা 2014 সালে 1 জুলাই নগদ 1,50,000 টাকা এবং 1 লক্ষ টাকা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। জুলাই 5 তারিখে জনাব ফরিদের নিকট 30,000 টাকা পণ্য বিক্রয় করেন। 5 নম্বর প্রশ্নে বলছে যে জনাব মোস্তফার প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত। আমরা কিন্তু প্রারম্ভিক মূলধন এর আগে দেখে আসছি 1 নম্বর প্রশ্নের উত্তরে, যে মূলধন কিভাবে নির্ণয় করতে হয়। আসলে ব্যাংক ঋণ কিন্তু মূলধনের আওতায় পড়ে না। কেন? ব্যাংক ঋণ দিয়ে আমি এর ডেবিট ক্রেডিট আকারে মানে যদি ভাঙি, তাহলে আমি পাই যে নগদান হিসাব, আর পাওয়া যায় হচ্ছে ব্যাংক ঋণ হিসাব। ব্যাংক ঋণ হিসাব, তাহলে দেখো এর মধ্যে মূলধন কিন্তু নাই। কিন্তু আমি নগদ 1 লক্ষ টাকা এটাকে যদি আমি ভাঙাই তাহলে পাই কি? নগদান আর মূলধন। তাহলে এই 1,50,000 টাকার মধ্যে মূলধনটা আছে, অতএব এই 1 লক্ষ টাকা মূলধনের মধ্যে অন্তর্ভুক্ত হবে না, অতএব এই ব্যাংক ঋণ মূলধন নয়। তাহলে আমার 5 নম্বর প্রশ্নের উত্তর হবে 1,50,000 টাকা। 1,50,000 টাকা। 6 নম্বর প্রশ্ন বলছে যে 5 তারিখের লেনদেনের পরে হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে। হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে? আমার হিসাব সমীকরণটা এ সমান এল প্লাস ই। কি বলছে? যে পণ্য বিক্রয় করছে, 30,000 টাকার পণ্য বিক্রয় করছে। আমরা জানি যে পণ্য বিক্রয় করলে টাকা আসে, অর্থাৎ এর উপরে প্রভাব পড়বে আর ইর উপরে প্রভাব পড়বে। কেমন? তাহলে এখানে বলতেছে যে 5 তারিখের লেনদেনের পরে হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে, অর্থাৎ এখানে এ এবং ই উপাদান
বৃদ্ধি পাবে। এ এবং ই উপাদান বৃদ্ধি পাবে, তাই তো? অর্থাৎ সম্পদ এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। তুমি বাংলায় লিখতে হবে, অথবা যেহেতু উপাদানের কথা বলছে তো বা সমীকরণে কি প্রভাব পড়বে তুমি এটাকে উপাদান হিসেবে লিখতে পারো, অথবা এখানে সম্পদ বা মালিকানা সত্ত্ব এইভাবেও লিখতে পারো। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, এই কথাটা এইভাবে লিখে দিবা। এখানে এটা কিন্তু কোনো অঙ্কের প্রশ্ন না, জাস্ট তোমাকে সমীকরণের উপর কি প্রভাব পড়ছে সেটা দেখাতে বলছে। আশা করি 6 নাম্বার বুঝতে পারছো। পরে নতুন একটা উদ্দীপক যেটা দিয়ে 7 নাম্বার প্রশ্নের উত্তর দিব আমরা। জনাব জাহানের ব্যবসায়ে দায়ের পরিমাণ 50,000 টাকা, মালিকানা সত্ত্ব 60,000 টাকা হলে 7 নাম্বার প্রশ্ন, জনাব জাহানের ব্যবসায়ের তরল সম্পদের পরিমাণ কত? আবারও সেই সমীকরণ দিয়ে আমাদের এই প্রশ্নের উত্তর করতে হবে। কি বলতেছে যে দায়ের পরিমাণ 50,000, অর্থাৎ দায়ের পরিমাণ 50,000 যদি হয় অর্থাৎ এল এর মান হচ্ছে 50,000। আবার বলছে যে মালিকানা সত্ত্ব 60,000, অর্থাৎ মালিকানা সত্ত্ব তার মানে ই এর মান হচ্ছে 60,000। তুমি এই দুটো যোগ করো, এই দুটো যোগ করলে আসে 1,10,000, 1,10,000। তাহলে বলছে যে জনাব জাহানের ব্যবসায় তরল সম্পদের পরিমাণ কত? তাহলে আমার কি এটার সমীকরণের কি দেখা যায়? যদি এল এবং ই যদি 1,10,000 হয় তাহলে এ এর মানও 1,10,000 টাকা হবে। যদি এল এবং ই এর মান 1,10,000 পাই তাহলে অবশ্যই এর মানও 1,10,000 হবে, কারণ আমার সমীকরণ যদি ঠিক রাখতে হয় অবশ্যই আমাকে এই এর মান 1,10,000 লিখতে হবে। এবং তোমাকে ওইটাই বের করতে বলছে যে জনাব জাহানের ব্যবসায় তরল সম্পদের, এখানে শুধু তরল সম্পদের কথা বলা হয়েছে, স্থায়ী সম্পদের কথা বলা হয়নি। এটা শুধু তরল সম্পদই 1,10,000 হবে। আশা করি 7 নাম্বার প্রশ্নের উত্তর তোমরা বুঝতে পারছো। এবার নতুন উদ্দীপক দিয়ে আমরা একসাথে 8, 9, 10 তিনটা প্রশ্নের উত্তর দিব। এবং সর্বশেষ আজকের সর্বশেষ উদ্দীপক, রফিক ট্রেডার্স 1 জানুয়ারি 2019 তারিখে 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। বিক্রয়কৃত 20,000 টাকার পণ্যের মধ্যে 60,000 টাকার পণ্য ফেরত এসেছে। তিনি ব্যক্তিগতভাবে একটি মসজিদে 4,000 টাকা অনুদান দিলেন। এই উদ্দীপকটা দিয়ে আমাকে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে। 8 নম্বর প্রশ্ন বলছে যে উদ্দীপকে উল্লেখিত রফিক ট্রেডার্সের 1 লক্ষ টাকা হিসাব সমীকরণের কোন উপাদানকে প্রভাবিত করে? এই যে 1 লক্ষ টাকা সে মূলধন হিসাবে আনলো, এটা এই হিসাব সমীকরণকে হিসাব সমীকরণের কোন উপাদানে প্রভাবিত করবে? তাহলে আমার হিসাব সমীকরণটা আমি লিখি। হিসাব সমীকরণ এ সমান এল প্লাস ই। মূলধনে আমি জানি যে মূলধন আনলে মালিক মূলধন দিলে এ এবং ই তে প্রভাব পড়ে। তাহলে বলতে হবে তোমাকে যে এখানে কিন্তু অপশন তো দেওয়া থাকবে, যেহেতু আমরা এটা বহু নির্বাচনী প্রশ্ন, 4টা অপশন দেওয়া থাকবে, এখানে লেখাই থাকবে। তাহলে তোমার যদি বাংলায় লেখা থাকে সম্পদ এবং মালিকানা সত্ত্বকে প্রভাবিত করবে, আর যদি বলা থাকে যে এ এবং ই কে প্রভাবিত করবে, অর্থাৎ এ এবং ই কে প্রভাবিত করবে, তাহলে আমরা জানলাম যে মালিকের মূলধন এ এবং ই কে প্রভাবিত করে। এটা হচ্ছে 8 নাম্বার প্রশ্নের উত্তর। 9 নাম্বার প্রশ্নের উত্তর দেখো, 6,000 টাকার লেনদেনটি দ্বারা রফিক ট্রেডার্সকে কোন ধরনের নোট প্রস্তুত করতে হবে? আমরা জানি যে মালিক যে তাকে আমরা বিক্রেতা, সাধারণত বিক্রেতা বলি, এবং ক্রেতা এবং বিক্রেতা এই দুই ধরনের মানুষ আমরা ব্যবসার সাথে জড়িত। একজন হচ্ছে ক্রেতা এবং আরেকজন হচ্ছে বিক্রেতা। সাধারণত বাকিতে পণ্য ক্রয় করার পরে যদি পণ্য নিম্নমানের হয় বা পছন্দ না হয় সেক্ষেত্রে ফেরত দেওয়ার একটা অপশন থাকে। তো যখন আমি পণ্য ফেরত দিতে যাব তো একটা লিখিত চিঠির মাধ্যমে আমাকে পণ্য বিক্রেতাকে মানে ক্রেতা বিক্রেতাকে পণ্য ফেরত দেওয়ার সময় একটা লিখিত চিঠি আকারে ফেরত দিতে হয়। তো ওই চিঠিটাকে বলা হয় ডেবিট নোট।
আর মালিক যখন এই চিঠিটা পাবে তখন সে ক্রেতাকে আর একটা চিঠি, এটা ফিরতি একটা চিঠি দিতে হবে, যে জানান দিতে হবে যে হ্যাঁ আপনার এত টাকার হিসাবটি আমি ক্রেডিট করছি, এরকমভাবে আপনার নামে ডেবিটের থেকে ক্রেডিট করা হয়েছে, এটা বলতে হবে। তখন সে ক্রেডিট নোট প্রস্তুত করে ওই ক্রেতাকে জানিয়ে দেবে। অর্থাৎ ডেবিট নোট প্রস্তুত করে ক্রেতা আর ক্রেডিট নোট প্রস্তুত করে বিক্রেতা। এখানে বলতেছে যে ৬০০০ টাকা লেনদেনটি দ্বারা রফিক ট্রেডার্সকে কোন ধরনের নেট, রফিক ট্রেডার্স দেখতে হবে যে রফিক ট্রেডার্স কে, এই রফিক ট্রেডার্স কিন্তু বিক্রেতা। তাহলে বিক্রেতা প্রস্তুত করে ক্রেডিট নোট আর ক্রেতা প্রস্তুত করে ডেবিট নোট। এখানে কিন্তু অন্য কারোর নাম নাই, শুধু রফিক ট্রেডার্সের নাম আছে। অতএব রফিক ট্রেডার্স হচ্ছে বিক্রেতা, তো বিক্রেতা প্রস্তুত করে ক্রেডিট নোট। ৯ নম্বর প্রশ্নের উত্তর হবে ক্রেডিট নোট। বলা আছে যে ৬০০০ টাকার লেনদেনটি দ্বারা রফিক ট্রেডার্সকে কোন ধরনের নোট প্রস্তুত করতে হবে, অর্থাৎ ক্রেডিট নোট প্রস্তুত করতে হবে। এটা একটা চিঠির মতো, যে ক্রেডিট করে ক্রেতার সংশ্লিষ্ট হিসাবকে ক্রেডিট করে তাকে জানিয়ে দিতে হবে যে হ্যাঁ আপনার এত টাকার হিসাবটাকে ক্রেডিট করা হয়েছে। এটা হচ্ছে বাকিতে লেনদেন হলো। 10 নম্বর এবং আজকের সর্বশেষ প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর দিয়ে আমরা আজকের ক্লাস শেষ করব। 10 নম্বরে বলতেছে যে মসজিদে ৪০০০ টাকা অনুদান দেওয়ায় রফিক ট্রেডার্সের ব্যবসায়ে কি ধরনের পরিবর্তন হবে? আমরা জানি মালিক এবং ব্যবসা কিন্তু এক জিনিস না, মালিক এবং ব্যবসাকে আলাদা সত্তা হিসাবে দেখা হয়। তো মালিক এবং ব্যবসা যদি আলাদা সত্তা হয়, মালিকের ব্যক্তিগত কোনো খরচ ব্যবসায়ে অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ এই প্রশ্নটার উত্তর হবে যে রফিক ট্রেডার্সের ব্যবসায়ে মসজিদে ৪০০০ টাকা অনুদান রফিক ট্রেডার্সের ব্যবসায়ে কোনো প্রকার প্রভাবিত করবে না। অর্থাৎ কোনো প্রকার পরিবর্তন আসবে না। রফিক ট্রেডার্সের ব্যবসায়ে এই ৪০০০ টাকার অনুদান কোনো প্রকার এই পরিবর্তন আসবে না। এটি হচ্ছে 10 নম্বর প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 5টা উদ্দীপক দিয়ে আমরা 10টা প্রশ্ন সাজিয়েছিলাম। এই 10টা প্রশ্নের উত্তর আমরা আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরা 10টা প্রশ্নের উত্তর বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে বারবার ভিডিওটা টেনে দেখবে। এটা কিন্তু খুব ছোট, একেবারে লেনদেন চ্যাপ্টারের অঙ্ক আমরা যখন করাইছিলাম তখন কিন্তু তোমাদের অঙ্ক যারা পারো তারাই এই বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো পারবে। আর যেহেতু অপশন দেওয়া থাকবে, তোমাকে জাস্ট আমি শেখানোর জন্য অপশনগুলো অমিট করে দিয়ে আমি শেখানোর জন্য এইভাবে আমি শেখালাম, জ্ঞানমূলক আকারে শেখালাম। তো আশা করি তোমরা প্রশ্নের উত্তরগুলো অবশ্যই পারবে আর বারবার দেখবে, না বুঝলে দেখবে। আর যদি তারপরও না বুঝো তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবে। জানেন না, আমরা পরবর্তী ক্লাসে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল এবং সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। বলে আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।